প্রিয় ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার প্রতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার আলোচনা শুরু করছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য যে বিষয়টি বেছে নিয়েছি তার বিষয়বস্তু হিসাবে নির্ধারণ করেছি দারিদ্র্য কিভাবে সহিংস আচরণ এর মাত্রা বাড়িয়ে দেয় কিংবা দারিদ্র্য কিভাবে সহিংস আচরণ করার ক্ষেত্রে ব্যক্তিকে উদ্বুদ্ধ করে, প্রভাবিত করে সে বিষয়ের উপর মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে এবং মনোবিজ্ঞানীরা যা বলতে চেয়েছে সে বিষয়ে দুটো কথা বলতে চাই। আর এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমি শিরোনাম হিসাবে যা নির্ধারণ করেছি তা হলো হাউ poverty and violent behavior related। তাহলে ভিউয়ার্স, চলুন আমি যেটুকু আজকে আলোচনা করার জন্য নির্বাচিত করেছি সেটুকু একটু আপনাদের সাথে শেয়ার করি। Violent behavior is rooted in underlying social causes। অর্থাৎ ভায়োলেন্ট বিহেভিয়ার বা সহিংস আচরণের মূল কারণ সমাজের মধ্যেই নিহিত। মেনি অফ হুইচ এর মধ্যে যা বলতে চেয়েছে পভার্টি দারিদ্র্য, ল্যাক অফ অপরচুনিটি সুযোগের অভাব, ফ্যামিলি ব্রেকডাউন পরিবার ভাঙন বা পারিবারিক ভাঙন, অ্যান্ড এক্সপোজার টু ডেভিয়েন্ট রোল মডেলস। অর্থাৎ যারা সমাজচ্যুত ব্যক্তি বা সমাজে যাদের সামাজিক মানদণ্ডে যাদের গ্রহণ করার কথা না, ওই সমস্ত ব্যক্তি যখন কোনো সমাজের মডেল হিসাবে তারা নিজেদেরকে উপস্থাপন করে কিংবা তারা সমাজে স্বীকৃতি অর্জন করে, ব্যক্তি মানুষকে তাদেরকে অনুকরণ করার, সে বিষয়গুলো অনেক সময় ব্যক্তিকে সহিংস আচরণ করতে প্রলুব্ধ করে বা উদ্বুদ্ধ করে। সোশ্যাল স্ট্রেসর, সামাজিক যে সমস্ত স্ট্রেসরগুলো বা উদ্দীপকগুলো আছে, সাসেস প্রলং আনএমপ্লয়মেন্ট অলসো প্লে এ রোল। কোনো সমাজে যখন দীর্ঘ সময় কর্মহীন বা আনএমপ্লয়মেন্ট, কর্মহীন মানুষের সংখ্যা যখন সমাজে বেশি থাকে, সে সমাজেও ব্যক্তি মানুষের সহিংস আচরণ করার প্রবণতা বেড়ে যায়। এখানে একটা গবেষণার কথা তুলে ধরা হয়েছে, আর এই গবেষণাটা করেছেন 1993 সালে ক্যাটালনো এট অল। উনি তার গবেষণা যা বলতে চেয়েছেন তা হলো ডাটা ড্রন, উনি যে তথ্য পেয়েছেন ফ্রম দ্য epidemiologic catchment area. Study showed that people who were non-violent and employed when first interviewed but were later laid off were nearly 6 times more likely to engage in violent behavior than others who remained employed. অর্থাৎ উনি এ গবেষণার যে তথ্য পেয়েছেন তা থেকে যা বলতে চেয়েছেন, যারা চাকরি জীবনের প্রথম স্তরে যাদের ইন্টারভিউ নেওয়া হয়েছিল, তারা যখন পরবর্তী সময় এই সব ব্যক্তি তারা ওই চাকরি থেকে তারা
অব্যাহতি পান কিংবা ওই চাকরি থেকে যখন তাদেরকে বের করা হয় দেওয়া হয়, সেক্ষেত্রে দেখা যায় যে তাদের মধ্যে সহিংস আচরণ করার প্রবণতা 6 টাইম বেড়ে যায়। অর্থাৎ যে সমস্ত মানুষগুলো এই চাকরি নেওয়ার পূর্বে যেখানে তারা নন ভায়োলেন্ট আচরণ করতো কিংবা চাকরি চলাকালীন অবস্থায় যেখানে তারা নন ভায়োলেন্ট আচরণ করতো, সেই সমস্ত মানুষগুলি যখন চাকরি হারিয়ে ফেলে তখন সেই সমস্ত মানুষগুলো 6 টাইম অর্থাৎ মোর দেন 6 টাইম অর্থাৎ অনেক বেশি পরিমাণে তারা সহিংস আচরণ ক্ষেত্রে তারা জড়িয়ে পড়ে বা সহিংস আচরণ করতে তাদের লক্ষ্য করা যায়। এটি উনি গবেষণা বলতে চেয়েছেন। চিলড্রেন ইন দ্য ইউনাইটেড স্টেটস, এখানে আরেকটি গবেষণা, এটিও 1995 সালে করেছেন গুয়েরা এট আল। উনি যা বলতে চেয়েছেন তা হলো, চিলড্রেন ইন দ্য ইউনাইটেড স্টেটস হু grow up in economically disadvantaged inner city neighborhoods show higher levels of aggression than do less disadvantaged children. অর্থাৎ যে সমস্ত শিশুরা ইউনাইটেড স্টেটসের শহরে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া বা দরিদ্র, ওই সমস্ত মানুষের যারা তাদের প্রতিবেশীদের মধ্যে লক্ষ্য করছে যে তারা হাইয়ার লেভেলস অফ অ্যাগ্রেশন, উচ্চ মাত্রায় সহিংস আচরণ, দেন ডু লেস ডিসঅ্যাডভান্টেজ চিলড্রেন, অর্থাৎ এর চেয়ে যারা কম অর্থনৈতিকভাবে সচ্ছল শিশুদের তুলনায়। অন দ্য আদার হ্যান্ডস, ইন কান্ট্রিজ লাইক অ্যাজ জাপান, অন্য একটি গবেষণায় জাপানে, এই গবেষণাটি করেছেন ক্রিস্টোফ 1995। উনি যা বলতে চেয়েছেন তা হলো, হুইচ আর ক্যারেক্টারাইজড বাই সোশ্যাল কোহেসিভনেস, স্ট্রং ফ্যামিলি টাইজ অ্যান্ড এ রিলেটিভলি ব্যালেন্সড ডিস্ট্রিবিউশন অফ হেলথ। অর্থাৎ জাপানে যেখানে লক্ষ্য করা গেছে যে তাদের সামাজিক বন্ধন, স্ট্রং ফ্যামিলি টাইজ, পারিবারিক বন্ধন এবং সুসমন্বিত বন্টন বা সুবন্টন ব্যবস্থা সম্পদের, এই বিষয়গুলো জাপানে লক্ষ্য করা যায়। যার প্রেক্ষিতে তাদের মধ্যে যা তারা পেয়েছেন তা হলো, ভায়োলেন্ট ক্রাইম ইজ বাড, কিছু সহিংস আচরণ আছে, বাট এ স্মল ফ্র্যাকশন অফ হোয়াট ইট ইজ ইন দ্য মোর ফ্র্যাগমেন্টেড ইউনাইটেড স্টেটস সিটি। অর্থাৎ এই যে জাপানে যেখানে এই যে সামাজিক ক্ষেত্রে বা তাদের রাষ্ট্রীয় ব্যবস্থায় তাদের যে সোশ্যাল কোহেসিভনেস, তাদের সামাজিক যে বন্ধন বা সুসমন্বয় এবং তাদের পারিবারিক বন্ধন এবং সম্পদের যে সমবন্টন বা সুষম বন্টন, এই বিষয়গুলোর জন্য তাদের তুলনায় ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে দেখা যায় যে তাদের তুলনায় অনেক কম জাপানে সহিংসতা, যেখানে আমেরিকাতে বা ইউনাইটেড স্টেটসে এর পরিমাণ অনেক বেশি। এটা তারা এই খ্রিস্ট 1995 সালের উনি তার গবেষণায় উনি পেয়েছেন এবং তা উল্লেখ করেছেন। ইন হেল্পিং টু এক্সপ্লেন পভার্টি অ্যাগ্রেশন কানেকশন, এই পভার্টি অ্যাগ্রেশন এটার যে সম্পর্ক, কানেকশনটা, এটা ব্যাখ্যা করতে যে উনি যা বলতে চেয়েছেন, উই মে কনসিডার দ্যাট, আমরা যে বিষয়টা বিবেচনা করতে পারি,
poorer children are generally exposed to greater levels of life stress. দরিদ্র পরিবারের শিশুরা অনেক বেশি চাপের মুখোমুখি হতে হয় বা চাপের মধ্যে দিয়ে তারা বেড়ে ওঠে, ইনক্লুডিং স্ট্রেস অ্যাসোসিয়েটেড উইথ এক্সপোজার টু নেবারহুড ভায়োলেন্স। বিশেষ করে তার প্রতিবেশীদের এই যে ভায়োলেন্ট বিহেভিয়ার যে এক্সপোজড দেখে তারা বড় হয়, এটা উনি বলতে চেয়েছেন। দে অলসো টেন্ড টু বি মোর অ্যাকসেপ্টিং অফ অ্যাগ্রেসিভ বিহেভিয়ার। গৌড়া এটল 1995 সালে এই গবেষণাটা করেছেন এবং উনি যা বলতে চেয়েছেন মূল কথা হিসেবে তা হলো এই যে দরিদ্র পরিবারে বেড়ে ওঠা শিশুরা তারা এই অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের মাত্রাটা তাদের মধ্যে এটাকে গ্রহণ করা অর্থাৎ অ্যাকসেপ্টেন্সের মাত্রাটা অনেক বেশি, অর্থাৎ এই প্রবণতাটা তাদের মধ্যে লক্ষ্য করা যায়, এটি উনি এখানে বলতে চেয়েছেন। Children who are exposed to more life stress and those who adopt more accepting beliefs concerning aggression tend to behave more aggressively than do other children. অর্থাৎ যে সমস্ত শিশুরা এই স্ট্রেসের মধ্যে দিয়ে বেড়ে ওঠেন, অর্থাৎ স্ট্রেস দেখে তারা বেড়ে ওঠেন এবং এটার সাথে তারা নিজেদেরকে অ্যাডপ্ট করেন এবং অ্যাকসেপ্ট করেন, এবং এই যে বিলিভ করা এই অ্যাগ্রেশনে এটা তাদেরকে অনেক বেশি অ্যাগ্রেসিভ করে তোলে অন্যান্য শিশুদের তুলনায়। ইয়ং পিপুল হু এলিনিয়েটেড ফ্রম সোসাইটি, অর্থাৎ যারা যুব সমাজ, যারা সমাজ থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন মনে করে অর্থাৎ এলিনিয়েটেড মনে করে, অ্যান্ড হু হোল্ড লিটল অর নো হোপ ফর দেয়ার ফিউচার, এবং যারা ধারণ করে অল্প কিংবা কোনোই তাদের ভবিষ্যৎ নেই, এই সমস্ত বিশ্বাস যে সমস্ত যুবদের মধ্যে লক্ষ্য করা যায়। দ্য সেন্স অফ বিলঙ্গিংনেস অ্যান্ড অ্যাকসেপ্টেন্স that comes from joining a gang can be a tempting failure that may be difficult to resist. অর্থাৎ তাদের মধ্যে এক ধরনের সেন্স অফ বিলঙ্গিং, অর্থাৎ নিজেদেরকে দলভুক্ত করা বা অন্তর্ভুক্ত করার একটা তাদের মধ্যে এক ধরনের একটা অনুভূতি বা একটা আগ্রহ জন্ম নেয়, অ্যান্ড অ্যাকসেপ্টেন্স দ্যাট কাম ফ্রম দ্য জয়নিং, এবং এই যে গ্যাংয়ে তারা তখন বিভিন্ন ধরনের গ্যাং, যে সমস্ত গ্যাং তারা অসামাজিক কর্মকাণ্ডে বা বিভিন্ন ধরনের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড কিংবা সম্পদ বিনষ্টকারী যে সমস্ত আমাদের দুষ্কৃতিকারী হিসাবে আমরা যাদেরকে শনাক্ত করি, ওই সমস্ত গ্যাং গ্রুপে তারা জয়েন করে এবং সেখানে তারা নিজেদের অ্যাকসেপ্টেন্সটা খোঁজার চেষ্টা করে এবং সেইভাবে তারা নিজেদের অ্যাকসেপ্টেন্সটা তারা প্রতিষ্ঠিত করে। বিশেষ করে ওই সমস্ত যুবক যারা সমাজে নিজেদেরকে বিচ্ছিন্ন মনে করে অর্থাৎ এলিনিয়েটেড মনে করে, এবং যাদের মধ্যে যে হোল বলেছে যে লিটল অর নো হোপ ফর দেয়ার ফিউচার, এবং তাদের কোনো ভবিষ্যৎ নাই, এই সমস্ত সেন্স নিয়ে অর্থাৎ বিশ্বাস নিয়ে অনুভূতি নিয়ে যে সমস্ত যুবক যুবতী সমাজে আছেন তাদের মধ্যে এই ধরনের একটা গ্যাংয়ে বিলং করার মতো একটা তাদের মধ্যে একটা অ্যাকসেপ্টেন্স চলে আসে এবং তারা সেই সমস্ত গ্যাংয়ে তারা জয়েন করে অসামাজিক কাজে জড়িয়ে পড়ে। স্পেশালি ফর দোজ youngsters from disregarded or disturbed families, disintegrated or disrupted families who are unable to provide them with support and moral guidance. বিশেষত যা বলতে চেয়েছে যে ফর দোজ ইয়ংস্টার্স, ওই সমস্ত ইয়ংস্টার বা যুবক ফ্রম ডিসইন্টিগ্রেটেড
অর্থাৎ যারা সামাজিকভাবে বিভিন্ন ধরনের সংকটের মধ্যে দিয়ে যায়, ও ডিসরাপ্টেড ফ্যামিলি, যে সমস্ত পরিবারের মধ্যে সুসম্পর্কের অভাব, যাকে আমরা অনেক সময় ডোমেস্টিক ভায়োলেন্স বলি, বা আনহেলদি ফ্যামিলি প্যাটার্ন, ওই সমস্ত পরিবারের ছেলে মেয়েরা হু ওয়ার আনএবল টু প্রোভাইড দেম, যাদেরকে সেরকম করে মূল্যবোধ দিয়ে কিংবা সহযোগিতা দিয়ে যাদেরকে বড় করা সম্ভব হয় না, সেই সমস্ত মানুষ যারা ইয়ং স্টার হিসাবে, অর্থাৎ যুবক বয়সে, পরিণত বয়সে তারা এই সমস্ত গ্যাংয়ে তারা নিজেদেরকে তারা বিলং করে এবং তারা অসামাজিক কাজে নিজেদেরকে জড়িয়ে ফেলে, এই কথাটা তারা বলতে চেয়েছে। আরেকটি বিষয় এখানে তারা তুলে ধরেছেন, তা হলো সোশিও কালচারাল পার্সপেক্টিভস, সামাজিক সাংস্কৃতিক যে বিষয়গুলো আছে, তাও অন ভায়োলেন্স অলসো কনসিডার হাউ কালচারাল ভ্যালুস অ্যান্ড মেথডস অফ চাইল্ড রেয়ারিং হ্যাভ এ ওয়ে অফ ব্রিডিং ভায়োলেন্স, অর্থাৎ শিশু লালন পালন এবং এই যে সামাজিক সাংস্কৃতিক যে সমস্ত বিষয় আছে এবং কালচারাল ভ্যালুস, সামাজিক মূল্যবোধ, এই সমস্ত বিষয়গুলো অনেক সময় সহিংস আচরণ জন্ম দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখে। এই বিষয়গুলো তারা বলতে চেয়েছেন। এটুকুই আমি মনোবিজ্ঞানীদের বক্তব্য থেকে আজকে আলোচনা করার জন্য আপনাদের সাথে আমি তুলে ধরেছি। আজকের এই আলোচনা থেকে আমি যেটুকু বোঝার চেষ্টা করেছি তা হলো মানব জীবনে দারিদ্র্য কীভাবে ব্যক্তি মানুষকে সহিংস করে তোলে, সেই বিষয়টি সম্পর্কে মনোবিজ্ঞানীরা আমাদেরকে গবেষণাভিত্তিক তথ্য দিয়ে বলতে চেয়েছেন, আমরা যেন এই বিষয়টি সচেতন হই। এই কথাটা আজকে আপনাদের সামনে তুলে ধরার অর্থই হলো, আমরা দারিদ্র্যের মধ্যে থেকে কখনো আমরা উন্নত মানুষ হওয়ার স্বপ্ন দেখতে পারি না। দারিদ্র্য তার বৈশিষ্ট্য হলো মানুষকে সহিংস করে তোলা। অর্থাৎ যেহেতু দারিদ্র্য মানুষের মধ্যে সামাজিক মনোসামাজিক চাপ তৈরি করে, সেই জন্য এই চাপ মানুষকে সহিংস আচরণ করতে উদ্বুদ্ধ করে। সুতরাং আমাদের এই রাষ্ট্র ব্যবস্থা নিয়ে যারা ভাবছেন, রাষ্ট্র যারা পরিচালনা করছেন কিংবা আগামীতে যারা রাষ্ট্র পরিচালনা করবেন, তাদের এই বিষয়গুলি মনে রাখতে হবে। উন্নত রাষ্ট্র গড়তে গেলে, উন্নত সমাজ ব্যবস্থা গড়তে গেলে মানুষকে আমরা যদি নৈতিক মূল্যবোধ, মানবিক গুণাবলী দিয়ে যদি আমরা মানুষকে গড়তে চাই, তাহলে দারিদ্র্যের মধ্যে এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষকে রেখে তা কখনো সম্ভব হবে না। সুতরাং আমাদের দারিদ্র্য উত্তরণের জন্য আমাদের যে কৌশল অবলম্বন করা দরকার, আমাদেরকে সেদিকে মনোযোগী হতে হবে। আমাদের এই দেশের মানুষের দারিদ্র্য উত্তরণের জন্য আমাদের ভূমিকা রাখতে হবে। রাষ্ট্রকে এই জায়গাটায় ভীষণভাবে ভূমিকা রাখতে হবে। আমাদের এই সমাজে আমরা লক্ষ্য করছি, আমাদের দেশে বিশাল এক জনগোষ্ঠী তারা কর্মহীন। আমাদের সমাজে শিশুরা, কিশোররা এখন নিজেদের বিচ্ছিন্নতা বোধের মধ্যে দিয়ে তারা বেড়ে আসছে। সামাজিক বন্ধন, পারিবারিক বন্ধন, প্রতিবেশীদের সাথে প্রতিবেশী সম্পর্ক, ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক, এই জায়গাগুলো এখন আমাদের ভীষণভাবে কিন্তু ভেঙে পড়ছে। তাই আমাদের এই বিষয়গুলো মনোযোগ দিতে হবে। যদি আমরা মনোযোগ না দিই, তাহলে এই যে সহিংসতা, এর অবসান হবে না। আর এই আমাদের মতো দেশের মানুষ, বিশাল একটা জনগোষ্ঠী দারিদ্র্যের মধ্যে দিয়ে আমাদের বেড়ে উঠতে হয়, আমাদের জীবন পরিচালনা করতে হয়। আমাদের দেশে বিশাল এক কর্মক্ষম জনগোষ্ঠী কর্মহীন অবস্থায় জীবন পরিচালনা করছে। তাই এই বাস্তবতাকে অস্বীকার করে আমরা মানবিক রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখব, আমরা ভালো ভালো কথা বলবো, আমরা নিজেদেরকে উন্নত মানুষ হিসাবে আমরা
চাবো সেই জায়গাটা কখনো সম্ভব হবে না। আমাদের বাস্তবতাকে বিবেচনা করি, বাস্তব সীমাবদ্ধতা উত্তরণ ঘটিয়ে আমাদের যে প্রত্যাশিত রাষ্ট্র, সেই রাষ্ট্র গঠনের জন্য আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের সমাজের দারিদ্র্যের অবসান ঘটাতে হবে। তাহলেই আমরা মানবিক মানুষ পাব। মানবিক রাষ্ট্র গঠনে ওই সমস্ত মানুষগুলো এগিয়ে আসবে। সমাজের অধিকাংশ মানুষ যখন মানবিক এবং মূল্যবোধ সম্পন্ন মানুষ এবং পরিপূর্ণ জ্ঞান, গুণ, দক্ষতায় যখন বেড়ে ওঠা সম্ভব হবে, তখনই আমরা একটা মানবিক রাষ্ট্র পাব, আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র পাব, আমাদের প্রত্যাশিত রাষ্ট্র পাব। সেই স্বপ্ন, সেই আকাঙ্ক্ষা রেখে আমি বলতে চাই, আমরা যেন বিষয়গুলোর প্রতি মনোযোগী দিই। ভালো থাকবেন। সবগুলো কথাই মনোবিজ্ঞানীদের কথা, আমি শুধু একটুকু সংযোজন করলাম আমি যেটুকু বুঝতে পেরেছি। আশা রাখি যারা বিষয়গুলো নিয়ে ভাবেন তারা আরও যথাযথভাবে বিষয়গুলোর প্রতি মনোযোগ দিবেন এবং বিষয়টি নিয়ে অন্যদেরকে ভাবার জন্য, রাষ্ট্রকে ভাবার জন্য উদ্বুদ্ধ করবেন। ভালো থাকবেন সবাই, মনের যত্ন নেবেন। মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে আমরা সবাই ভূমিকা রাখব। তাইলেই আমরা শারীরিক এবং মানসিকভাবে সুস্থ ব্যক্তি, জাতি হিসাবে নিজেদের আত্মপ্রকাশ করতে পারব। আবার দেখা হবে অন্যদিন অন্য কোনো প্রসঙ্গ নিয়ে।